4 দিনের ব্যবধানে আবারও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণে আগুন। বাংলার সৌরভ জাহাজ থেকে জীবিত উদ্ধার 46 ক্রু, একজনের মৃত্যু, এখনও নিখোঁজ এক। দ্বিপাক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত বাংলাদেশ মালয়েশিয়া। আটকে পড়া 18,000 কর্মীকে দ্রুত নেয়ার আশ্বাস ইব্রাহিমের। অন্তর্বর্তী সরকারের পাশে থাকার ঘোষণা। দ্রুত নির্বাচনের প্রস্তাব নিয়ে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসছে বিএনপি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার সুপারিশ করবে দলটি। সিন্ডিকেট বৃত্তে ডিম, মুরগি সহ নিত্যপণ্যের বাজার নির্ধারিত দরে মেলে না কিছুই। মুনাফা লুটার প্রতিযোগিতায় বেকায়দায় ক্রেতা, কর্পোরেট প্রতিষ্ঠানে নজরদারির তাগিদ। এবং শ্রীলঙ্কা, মিয়ানমারের চেয়েও কম বেতন পান বাংলাদেশের প্রাথমিক শিক্ষকরা। কর্মচারী গ্রেডে পারিশ্রমিকে জীবনযাত্রায় হিমশিম অবস্থা, সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ। ভোরের সময় সঙ্গে আছি আমি রায়দুল ইসলাম শুভ। 4 দিনের ব্যবধানে আবারও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভে ভয়াবহ বিস্ফোরণের আগুন লাগে। নৌবাহিনী ও কোস্টগার্ডের তাৎক্ষণিক তৎপরতায় 46 জন ক্রু জীবিত উদ্ধার হয়, তবে আতঙ্কে সাগরে ঝাঁপ দিয়ে মারা যান একজন। এ ঘটনায় এখনও এক ক্রু নিখোঁজ রয়েছেন। এদিকে উপরের অংশে আগুন লাগলেও ভেতরের দিকে ছড়ায়নি বলে জানায় কোস্টগার্ড। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। হঠাৎ বিকট এক আওয়াজ, কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে তেলবাহী জাহাজে। এভাবেই 2 ঘন্টা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পতেঙ্গা এলাকায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলা সৌরভ বিস্ফোরণের পর আগুনে জ্বলতে থাকে। শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও অগ্নি দুর্ঘটনায় 3 জন নিহতের 4 দিনের মাথায় আবারও শুক্রবার রাত 1:45টার দিকে জাহাজে আগুন লাগার ঘটনা ঘটল। এবারও শিপিং কর্পোরেশনের তেলবাহী ট্যাঙ্কার বাংলার সৌরভে হয় বিস্ফোরণ। এ সময় জাহাজটিতে 48 জন ক্রু ছিল। অনেকে কাজ শেষ করে গিয়েছিল ঘুমাতে। হঠাৎ করেই মাঝ সমুদ্রে জাহাজে বিস্ফোরণে আগুন লাগার ঘটনায় দিশেহারা হয়ে পড়েন নাবিকরা। প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছেন অনেক নাবিক। অগ্নি নির্বাপন ও উদ্ধারে যায় কোস্টগার্ডের 3টি মেটাল শার্ক, বিসিজিটি প্রমত্ত উদ্ধারকারী টাগবোট। সেই সঙ্গে অংশ নেয় নৌবাহিনীর 4টি টাগবোটও। একে একে 48 জন নাবিকের মধ্যে 46 জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পরে সমুদ্র থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় সাদেক নামের এক নাবিকের লাশ। একটু ঢেউ আসলো, একটা আসলো, যখন রুনিং করার পরে হঠাৎ করে আগুন ধরে গেল। বিস্ফোরণের পরে অনেক জায়গায় আগুন ছড়াইছিল, এই জন্য আমরা ওইদিকে পিছন দিকে এসে নামার জন্য দাঁড়াইছিলাম। আগুন বলছে ওই একটু দিয়ে পিছিয়ে দৌড় দিছি, হাইয়া ছেপে কেউ জাম দিছে, আমরা আবার ট্রলার ডাক দিছি, ট্রলার আইসে পরে ট্রলার উঠছে। জাহাজটিতে 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল ছিল বলে জানা যায়, তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। উপরের অংশে আগুন লাগলো, সেটি ভেতরে ছড়ায়নি বলে জানায় কোস্টগার্ড। এটার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি, কেন এখানে আগুন লেগেছে বা এটা একটা দুর্ঘটনা হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে। আমরা এটা অনুসন্ধান না করে বলতে পারবো না কি কারণে এই ধরনের আগুন লেগেছে। এদিকে উদ্ধার হওয়া নাবিকদের নৌবাহিনী হাসপাতাল বানৌজা পতেঙ্গায় জরুরি চিকিৎসা সেবা দেয়া হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ বিষয়ে বিস্তারিত জানতে পতেঙ্গার কোস্টগার্ড পূর্ব জোন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে আগুন লাগার 4 দিনের মাথায় আবারও কিন্তু শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলা সৌরভে কিন্তু ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রাত ঠিক 1টার সময় কিন্তু বহির্নোঙরে থাকা অবস্থায় কিন্তু এই বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটে এবং আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে কিন্তু কোস্টগার্ড নৌবাহিনীর যৌথভাবে উদ্ধার করে কিন্তু জাহাজে যারা ক্রুরা ছিল সবাইকে কিন্তু আসলে উদ্ধার করার চেষ্টা করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি 48 জন ছিল, তার মধ্যে 47 জনকে উদ্ধার করা হয়েছে এবং একজন জাহাজ থেকে যখন আগুন লাগে তখন সাগরে কিন্তু লাফ দেয়, সে আতঙ্কে কিন্তু মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা কিন্তু আছেন সবাই কিন্তু অনেকটা আসলে ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন। তার কারণ হচ্ছে আমরা দেখেছি সাগর প্রচণ্ড উত্তাল ছিল। আমরা যে জাহাজটিতে বহির্নোঙরে আগুন লেগেছিল সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সাগর উত্তাল থাকার কারণে সেখানে আসলে আমরা যেতে পারিনি। তবে আমরা যতটুকু
কথা বলেছি, বিশেষ করে ক্রু যারা রয়েছে যাদেরকে উদ্ধার করা হয়েছে, নৌবাহিনী, কোস্টগার্ড থেকে শুরু করে সবার সাথেই কিন্তু আমরা কথা বলেছিলাম। এবং যখন 1টা বাজে বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনাটি ঘটে তখন আমরা দেখেছি কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার কাজ চালানো হয়েছে, নৌবাহিনীর পক্ষ থেকে কিন্তু উদ্ধার কাজ চালানো হয়েছে। প্রথমেই আসলে যে বিষয়টি নজর দেওয়া হয়েছে যারা সেখানে ক্রুরা ছিলেন তাদেরকে যাতে উদ্ধার করা হয়, এবং সেই বিষয়টিতেই আমরা দেখেছি সবাই নজর দিয়েছে। অনেকে কিন্তু আগুন লাগার পরে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন। বিভিন্ন ফিশিং ট্রলার যারা আছে তারা যেমন উদ্ধার করেছে, নৌবাহিনীর পক্ষ থেকে যেমন উদ্ধার করা হয়েছে, কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার করে কিন্তু এই মুহূর্তে আমরা চট্টগ্রামের যে কোস্টগার্ডের কার্যালয় আছে সেখানে কিন্তু আমরা দেখছি যারা যাদেরকে উদ্ধার করা হয়েছে সবাই কিন্তু আমার সামনে কিন্তু আসলে অবস্থান করছেন। এই মুহূর্তে মোট 47 জনকে উদ্ধার করা হয়েছে এবং একজন মারা গেছেন। সেক্ষেত্রে 48 জন জাহাজটিতে অবস্থান করছিল এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে কিভাবে আসলে বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়ে আমাদের কেউ বলতে পারেনি। তবে জাহাজের যে উপরের অংশ রয়েছে সেই উপরের অংশ থেকে, সামনের দিকের উপরের অংশ থেকেই কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছে বোটে থাকা যারা নাবিকরা রয়েছেন তারা। এবং হঠাৎ করে যখন অনেকেই কাজ শেষ করে কিন্তু রাতের বেলা ঘুমাতে গেছেন, যখন বিস্ফোরণের শব্দ হয়েছে, আগুন লাগার খবর পেয়েছে, তখন তারা দিক বিদিক ছুটোছুটি করে সবাই এক জায়গায় এসে কিন্তু তাদেরকে যাতে উদ্ধার করা হয় সেই জন্য কিন্তু যারা সমুদ্রের মধ্যে যারা আসলে বিভিন্ন বোট ছিল তাদেরকে যেমন আহ্বান জানিয়েছেন, তেমনি নৌবাহিনী, কোস্টগার্ডের পক্ষ থেকে আসলে বন্দরের যে টাগবোটগুলো রয়েছে সবাই একসাথে সম্মিলিতভাবে কিন্তু এই উদ্ধার কাজে যায় এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু 4 দিন আগে বাংলার যদিতেও কিন্তু আমরা দেখেছি এই ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটেছিল, সেখানে 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আসলে কি কারণে এই বারবার এভাবে আগুন লাগা কিংবা বিস্ফোরণের ঘটনা ঘটছে সেটি আসলে তদন্ত না করে বলা যাবে না, এমনটি আমাদেরকে বলছেন। আরেকটি বিষয় হচ্ছে জাহাজে 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল ছিল, সেই ক্রুড অয়েলের কি অবস্থা এমনটি আমরা জানতে চেয়েছিলাম কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন উপরের অংশে আগুন লেগেছে, যেখানে তেল ছিল সেখানে আসলে আগুন ছড়ায়নি এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং যে তেল ছিল সেই তেল সমুদ্রে ছড়িয়ে পড়ারও কিন্তু কোনো সম্ভাবনা নেই এমনটি কিন্তু আমাদেরকে তিনি নিশ্চিত করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে ক্রুরা রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন, তারা আবার সেই জাহাজে যাবেন এবং সেখানে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা শুরু করবেন। অন্যদিকে আমরা দেখেছি কোস্টগার্ডের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন, নৌবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন সবাই কিন্তু রাত থেকেই কিন্তু কাজ করছেন। বিশেষ করে প্রথমে সবার আগে যে বিষয়টির উপর নজর দেওয়া হয়েছে যারা মূলত জাহাজটিতে ছিল, সেই জাহাজে যারা ক্রুরা ছিল তাদেরকে উদ্ধারের কাজে কিন্তু আমরা দেখেছি সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে। এবং যেহেতু সাগর প্রচণ্ড উত্তাল ছিল, সেই উত্তাল থাকা অবস্থায় উদ্ধার কাজ চালানো কিন্তু অনেকটা কঠিন একটি বিষয়। এবং বহিরঙ্গরে যেহেতু জাহাজটি অবস্থান করছিল 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে, সেগুলো খালাসের জন্য অপেক্ষা করছিল। এবং আমরা যতটুকু জেনেছি শনিবার খালাস হওয়ারও কিন্তু কথা ছিল, কিন্তু তার মধ্যে গতকাল রাতে কিন্তু আসলে ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে হয়তো তদন্ত কমিটি হবে। এর আগে বাংলার যদিতে যে আগুন লাগার ঘটনা ঘটেছে সেক্ষেত্রে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এর মধ্যে একটি 7 সদস্যের তদন্ত কমিটি আর একটি 4 সদস্যের তদন্ত কমিটি। এবং যেহেতু বাংলার সৌরভে একই অবস্থা, বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটেছে, নিশ্চয়ই শিপিং কর্পোরেশনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে এবং এরপর আসলে জানা যাবে কি কারণে বারবার কিন্তু আগুন লাগছে। এবং আমরা যতটুকু জেনেছি বাংলার জ্যোতি কিংবা বাংলা সৌরভ দুটি কিন্তু 37 থেকে 38 বছরের পুরনো জাহাজ। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের কোস্টগার্ড থেকে এখানকার সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পতেঙ্গা থেকে। এবার অন্য প্রসঙ্গ। বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দুই দেশ একমত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। কাজের অনুমতি পেয়েও যেতে না পারা 18,000 কর্মীকে দ্রুত নেয়ার বিষয়টি বিবেচনায় আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। জানান রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ঢাকাকে সহায়তা করবে কুয়ালালামপুর। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সফরে প্রথম কোনো দেশের সরকার প্রধান, তাই স্বাভাবিকভাবেই বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর। বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের হলেও 1 দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে এলেন। শুক্রবার দুপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ 58 জন সফর সঙ্গী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আনোয়ার ইব্রাহিমকে দেয়া হয় গার্ড অফ অনার।
সংক্ষিপ্ত সফরে বিমানবন্দর থেকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসেন দুই দেশের সরকার প্রধান। সেখানে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন দুই সরকার প্রধান। প্রধান উপদেষ্টা জানান, দুই দেশের কৃষি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনৈতিক খাতে একসঙ্গে কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে। আহ্বান জানানো হয়েছে শ্রমবাজার উন্মুক্ত করতে। We also discussed the possibility of increasing workers and professional intake from Bangladesh and multiple entry visas for them. We also discussed to explore the possibility of signing a new agreement or MOU on agriculture, energy, education, halal economy, semiconductor industry, connectivity, blue economy. এ সময় কাজের অনুমতি পেয়েও মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 কর্মীকে দ্রুত নেয়ার ব্যাপারে বিবেচনার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। Lost that opportunity because of the political development and uprising here. I will certainly give that a major consideration. At least the first phase, subject to all the conditions being met, can be taken as soon as possible. 18,000. Yeah, 18,000, but the first phase, once we satisfy, I think we'll do it at the fast track, first phase. Thank you. Is very required. রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আসিয়ান সহ আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এতে সহায়তার আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। On the Rohingya issues we discussed, it's not only Bangladesh problem, which is a serious one, it's also Malaysian problem. Malaysia has the same Rohingya issue. A smaller one, but a smaller number of people, but the same issue. So we need to find a solution for that. We work together to ASEAN, to Malaysian government, and to the broader international community. On the ASEAN sectoral dialogue partner, where in the past there were encumbrances, not created by us but some members. If it need be, I will personally interfere and speak to my counterpart. পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় মাত্র 5 ঘন্টার সংক্ষিপ্ত সফর শেষে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আনোয়ার ইব্রাহিম। নাজমুস তালেহী, সময় সংবাদ, ঢাকা। গেল মে মাসে বিমানবন্দরে আটকা পড়া 18,000 শ্রমিক আবারও মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাওয়ায় সাধুবাদ জানিয়েছে বাইরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনটি বলছে, তারা এই সুযোগের শতভাগ সদ্ব্যবহার করতে চান। আর সিন্ডিকেট মুক্ত বৈদেশিক শ্রমবাজার গড়ে তোলার তাগিদ দিচ্ছে প্রবাসী শ্রমিকদের উন্নয়নে কাজ করা সংস্থা রামরু। বিএমইটি ছাড়পত্র পাওয়ার পরেও 31 মে শেষ সময় পর্যন্ত চেষ্টা করেও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েন মালয়েশিয়াগামী 18,000-এর বেশি শ্রমিক। এবার তাদের অগ্রাধিকারের ভিত্তিতে মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশের সুযোগ দেওয়ার আশ্বাস দিলেন দেশটির প্রধানমন্ত্রী। বাংলাদেশের চতুর্থ বৃহত্তম বৈদেশিক শ্রমবাজার মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ দেখা দেয় খুশি শ্রমশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। তারা বলছে, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তিকে কাজে লাগিয়ে মালয়েশিয়া থেকে প্রবাসী আয় বাড়াতে নতুন উদ্যমে কাজ করতে চান তারা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে একটা পার্সোনাল সম্পর্ক বিদ্যমান, বাংলাদেশে আসছে এবং তিনি নিজেই বলেছেন যে এই উপদেষ্টা থাকাকালীন কি কি সুবিধা মালয়েশিয়া থেকে পেতে চাই সেই সবকিছু দিতে প্রস্তুত। যেহেতু মালয়েশিয়ার শ্রমিক ওখানে কাজ করতেছে, এদেরকে যতটুকু সম্ভব তারা সাহায্য করবে এবং যেগুলি যেতে পারেনি তাদের যাওয়ার ব্যাপারে ব্যবস্থা করবে। বৈদেশিক শ্রমবাজার নিয়ে যেন আর কোনো সিন্ডিকেট চক্র গড়ে উঠতে না পারে তা নিশ্চিতের তাগিদ প্রবাসী শ্রমিকদের উন্নয়নে কাজ করা গবেষণা সংস্থা রামরুর। এবার অবশ্যই যারা এই সিন্ডিকেটের হোতা তাদেরকে একটু আইনের আওতায় নিয়ে আসা, তাদেরকে পানিশমেন্টের মধ্যে ফেলা, তা না হলে বারবারই দেখবেন যে এরকম হবে এবং যারা বেঁচে যাওয়ার তারা বেঁচেই যাবে, মাঝখান থেকে ভুক্তভোগী যারা অভিবাসী তারাই এই ধকলটা পোহাবে। বিএমইটির তথ্য, 1976 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ থেকে মালয়েশিয়া গিয়েছেন 14,59,000 শ্রমিক, যার মধ্যে গত বছর গেছেন 3,51,683 জন। আর সিন্ডিকেটের দৌরাত্ম্য সহ নানা অনিয়মের কারণে 1992 সাল থেকে বাংলাদেশিদের জন্য 4 বার বন্ধ যায় দেশটির শ্রমবাজার। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা।
দ্রুত নির্বাচনের প্রস্তাব নিয়ে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসবে বিএনপি। বৈঠকে নির্বাচন কমিশন পুনর্গঠন, স্বৈরাচারের দোষরমুক্ত প্রশাসন আর স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতে মৌলিক সংস্কারের সুপারিশ করবে দলটি। শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনের রোডম্যাপ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবে তারা। ছাত্র জনতার বিপ্লবের মূল মন্ত্র সামনে রেখে ঐক্যমতের ভিত্তিতে নতুন রাজনৈতিক চর্চায় আগ্রহী বিএনপি। মার্জিয়া মুমুর রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গত 11 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার করতে 6টি কমিশন গঠন করে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ওই মাসেই বিএনপি সংস্কার কৌশল ও রূপরেখা প্রণয়নে দলের মহাসচিবের নেতৃত্বে 6 সংস্কার কমিটি গঠন করে। দলের নির্বাচন কমিশন বিষয়ক সংস্কার কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত কমিশন গঠন, নির্বাচনের রোডম্যাপ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ তুলে ধরবে বিএনপি। যেখানে আমরা কমন জায়গায় আসতে পারবো সবাই মিলে জাতীয় ঐক্যমতের মাধ্যমে সেই ফান্ডামেন্টাল মৌলিক সংস্কারগুলো আমরা করে ফেলতে পারি, সেটার কোনো সময় লাগার কোনো প্রয়োজন নেই। এবং তার মাধ্যমে যেখানে ভিন্নমত থাকবে সেখানে আমাকে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি সরকার গঠন করতে হবে, তো সেটাও অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেটা ব্যতীত তো গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার কোনো সুযোগ নেই। সংবিধান পুনর্গঠন ও প্রশাসন সংস্কার কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, কোনো ব্যক্তির পরপর 2 বার প্রধানমন্ত্রী না হওয়া, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষার সুপারিশ করবে বিএনপি। স্বৈরাচারের দোষরমুক্ত প্রশাসন আর স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করার প্রস্তাবও দেবে দলটি। পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না, এই বিধান আমরা সংবিধানের সংস্কার করব। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। জুডিশিয়ারির, প্রশাসনিক এবং পুলিশ বিভাগের সহ সংস্কারের জন্য প্রস্তাব করেছে। ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করতে জোর দেওয়ার কথা জানালেন শিল্প ও বাণিজ্য সংস্কার বিষয়ক কমিটির সদস্য আব্দুল আওয়াল মিন্টু। পাবলিক সার্ভিস কমিশন, তার জন্য একটা আইনই আছে আমাদের, সে আমাদের দুদক, আমাদের আইন আছে। এরকম শত শত প্রতিষ্ঠান আছে যেগুলি জনকল্যাণে আইন দ্বারা প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং ভবিষ্যতে কোন কাঠামোতে এই প্রতিষ্ঠানগুলো চলবে সেটাকে নির্ধারিত করা। প্রতিহিংসা ও সংঘাতমুক্ত রাজনীতির বাইরে গিয়ে সুস্থ ধারার রাজনৈতিক চর্চায়ও গুরুত্ব দেবে বিএনপির সংস্কার কমিটিগুলো। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। মানুষের বুকে বুলেট ছোড়ার দুঃসাহস করবে এমন সরকার জনগণ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে গাজীপুরের রাজবাড়ী মাঠে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় জামাতের আমির বলেন, কোনো দুর্বৃত্তকে আদালতের চেয়ারে বসতে দেওয়া হবে না। বিচার বিভাগের স্বাধীনতা দাবি করেন তিনি। বিগত সরকারের দোসররাই পোশাক শ্রমিকদের উস্কে দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। সভার আগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন জামাতে ইসলামীর আমির। আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে, এমন কারো জন্ম হবে না। আমরা এমন কোনো সন্ত্রাসী সরকার দেখতে চাই না। 18 কোটি মানুষের 36 কোটি হাতকে এক জায়গায় ধরতে হবে। বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। তাড়াহুড়ো না করে অন্তর্বর্তী সরকারকে সময় নিয়ে রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার দুপুরে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বর্বরতা ও ভারতে ইসলাম ধর্ম অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে দলটি। এ সময় ভারতীয় হাই কমিশনারকে ডেকে অন্তর্বর্তী সরকারকে প্রতিবাদ জানানোর দাবি জানান বক্তারা।
ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বর্বরতা ও ভারতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে অংশ নিয়ে বক্তারা ভারতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় হাইকমিশনারকে ডেকে অন্তর্বর্তী সরকারকে প্রতিবাদ জানানোর দাবি জানান তারা। হাসপাতাল কেন গুঁড়িয়ে দেওয়া হবে? ইসরায়েলের এই কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। রামগিরি মহারাজ যা করেছে, এরপরে বিজেপি নেতা যা করেছে, আপনি অনতিবিলম্বে বাংলাদেশের হাই কমিশনার ইন্ডিয়ান যিনি আছেন তাকে ডেকে কড়া প্রতিবাদ করে জাতিকে সামনে আপনি এটা জানিয়ে দেন যে আপনারাও ইসলামের পক্ষে, মহানবীর পক্ষে আছেন। আমরা এটা দেখতে চাই। অন্যথায় আগামী দিনে এই প্রসঙ্গে কিন্তু পীর সাহেব চরমনে ডাক দিলে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে উঠবে। এদিকে অন্তর্বর্তী সরকারকে সময় নিয়ে রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন দেওয়ার কথা জানান ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। 6টা কমিশন করছে, অন্যগুলা সব দুর্নীতি নির্বাচন কমিশন, অর্থনৈতিক ব্যাপার, প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সবগুলোর সংস্কার হবে, নির্বাচনের পরিবেশ হবে, তারপর আমরা নির্বাচনে যাবো ইনশাআল্লাহ। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে দলটি। এ সময় কালো পতাকা উড়ানোই 3 জনকে আটক করেছে পুলিশ। তবে এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি পুলিশ। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ইসলামী দলগুলো এক হয়ে মানবতার কল্যাণে কাজ করতে চাইলে সঙ্গে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর ইপিজেড মোড়ের সংগঠনের সমাবেশে কথা বলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। 5 আগস্টের পর একটি চক্র অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। এখন আমাদের মৌলিক অধিকার আমরা বাস্তবায়নের জন্য ক্ষেত্র তৈরি করতে পেরেছি। এখন এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে। এখন বারবার যাদের মাধ্যমে দেশ পরিচালনায় আমাদের সুন্দর দেশটাকে তারা ধ্বংস করেছে ব্যক্তি স্বার্থের জন্য এবং বিভিন্ন ধরনের শয়তানি বদমাইশির মাধ্যমে, এদেরকে আর ক্ষমতায় আমরা দেখতে চাই না। 2013 সালে বিএনপির মার্চ ফর ডেমোক্রেসিতে বাধা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা হয়েছে। এদিকে তেজগাঁও থানায় বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলের 5 দিন ও কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্রকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 2014 সালের 5 জানুয়ারির একতরফা নির্বাচনের সপ্তাহখানেক আগে মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেয় বিএনপি। বিরোধীদের 29 ডিসেম্বরের এই কর্মসূচি ঠেকাতে আগের দিন রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনের রাস্তার 2 পাশে বালু, ইট, খোয়া ভর্তি ট্রাক রেখে অবরুদ্ধ করে রাখা হয় বেগম খালেদা জিয়াকে। শুধু বালু ভর্তি ট্রাকই নয়, পুলিশের জলকামান, প্রিজন ভ্যান, অসংখ্য পিকআপ ট্রাক দিয়ে ব্যারিকেড দেয় পুলিশ। 10 বছরের বেশি সময় পর এই ঘটনায় শুক্রবার রাজধানীর গুলশান থানায় কর্মসূচিতে বাধা ও বেগম জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করল বিএনপি। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 4 আগস্ট রাজধানীর কারওয়ান বাজারে প্রথমে গুলি, পরে পিটিয়ে হত্যা করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিনকে। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় শুক্রবার সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। সতর্কতার সাথে জেল হাজতে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি একজন বয়স্ক মানুষ, তিনি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছিলেন। আদালত যে আদেশ দিয়েছে সেই আদেশে আমরা সন্তুষ্ট। পরে একই আদালত যুবদল নেতা শামীম হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 28 অক্টোবর 2023 সালের যে মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশকে গুলি করে যুবদলের নেতা শামীমকে হত্যা করেছেন এবং সেদিন প্রধান বিচারপতির বাসভবন আক্রমণ থেকে বিভিন্ন জায়গায় তিনি গুলি বর্ষণ করেছেন তার দলবল নিয়ে। বাড্ডা থানার দুলাল হত্যা মামলায় কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্রকে 3 দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে 3 দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে পাঠানো হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন সর্বনিম্ন। শিক্ষকরা বলছেন তাদের বেতন দেওয়া হয় ৩য় শ্রেণীর কর্মচারী গ্রেডে, যা জীবনযাত্রার ব্যয় মেটাতেই হিমশিম অবস্থা। শিক্ষাবিদরা বলছেন সামাজিক মর্যাদা ও বেতনসহ সুযোগ সুবিধা বৃদ্ধি না করলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আগ্রহ হারাবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে সরকার প্রাথমিক শিক্ষকদের সুযোগ আরও বৃদ্ধির ব্যাপারে আন্তরিক। শাকির আহমেদের রিপোর্ট। দূর করার জন্য আপনাদের রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা হওয়ার পর তিনি যা বেতন পাচ্ছেন তা দিয়ে পরিবারের খরচ মেটানো তো দূরের কথা, ঢাকায় মাথা গজার বন্দোবস্ত করতেই হিমশিম অবস্থা। প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের টিফিন ভাতা যদি ৬০ টাকা বা তার চেয়ে একটু বেশি হয়, এর চেয়ে লজ্জার কোথায় আছে বলেন? নিত্য পণ্যের যে পরিমাণ দাম, সেটির সাথে যদি আপনি সমন্বয় করতে যান, মাসের 15 দিন পরে হাতে কিন্তু আর উদ্বৃত্ত অর্থ থাকে না। একই অবস্থা অন্যান্য শিক্ষকদেরও। যুগের পর যুগ নেই পদোন্নতি, বেতন দেয়া হয় 13তম গ্রেডে। শিক্ষকদের ৩য় শ্রেণীর কর্মচারীর গ্রেডে বেতন দিয়ে সুনাগরিক তৈরির দায়িত্ব দেয়াকে বৈষম্যমূলক বলছেন তারা। সরকারি পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়গুলোতে একই শিক্ষাগত যোগ্যতা স্নাতক 2য় বিভাগ, তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়েছে। আমাদেরকে কিন্তু 13তম গ্রেড দিয়ে 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে রাখা হয়েছে। চাকরির শুরু থেকে আমরা সহকারী শিক্ষক হিসাবে ঢুকি, আমরা সহকারী শিক্ষক হিসাবেই রিটায়ারে চলে যাই। বৈষম্যটা অনেক বেশি। সরকারি আসে, আশ্বাস দেয় যে এই করব, আপনাদের এই করব, প্রমোশন দিব, সবাই শুভাঙ্করে ফাঁকির মতন অবস্থা। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, অঙ্কে যা $170। মালদ্বীপের শিক্ষকরা বাংলাদেশের শিক্ষকদের তুলনায় প্রায় 5 গুণ অর্থাৎ $953 বেতন পান। শিক্ষাবিদরা বলছেন মেধাবীদের এই পেশায় আকৃষ্ট করতে সামাজিক মর্যাদা ও বেতন সহ সুযোগ সুবিধা বাড়ানোর বিকল্প নেই। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে করুণ দশা, আমরা জানি 20 টাকা বেতনে শুরু হয়েছিল এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা, এখনও আমরা সেই জায়গায় রয়ে গেছি। এটি পরিবর্তন করা ছাড়া, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান, অর্থনৈতিক মর্যাদা বাড়ানো ছাড়া কোনোভাবেই আমি মনে করি বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো সম্ভব নয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে প্রাথমিক শিক্ষকদের সুযোগ আরও বাড়ানোর বিষয়ে তারা আন্তরিক। শিক্ষকদের সুবিধাদি অ্যাড্রেস করার জন্য সরকার কিন্তু প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। দেখুন, সেটা আমার মনে হয় যে সরকারের সক্রিয় বিবেচনায় আছে। আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি পেশাগত দক্ষতায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভোক্তাকে স্বস্তি দিতে সরকার নিত্যপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিলেও বাজার সিন্ডিকেটের কাছে অসহায় সাধারণ মানুষ। ক্রেতা বিক্রেতারা এমন অভিযোগ করলেও উল্টো ব্যবসায়ীদের সদিচ্ছার অভাবকেই দায়ী করছে কৃষি বিপণন অধিদপ্তর। এমন দাবি আর অভিযোগের মধ্যেই যখন অযৌক্তিক দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তা, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্তিশালী বাজার কাঠামো গড়ে তোলার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। শাহজাহান খানের ছবিতে ফরাদুর রহমানের রিপোর্ট। আইন মেনে গেল মার্চে মাছ, মাংস, ডিম, সবজি সহ 29টি কৃষি পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করে সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর। সেপ্টেম্বরে সেই দাম কিছুটা বাড়িয়ে ব্রয়লার, সোনালী মুরগি ও ডিমের দাম পুনরায় নির্ধারণ করে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রশ্ন হলো, বাজার বাস্তবতা কি? সেপ্টেম্বরের শেষে এসে দেখা যাচ্ছে নির্ধারিত দামে বাজারে মিলছে না কোনো পণ্যই। কেন বাজারে সেই দামের বাস্তবায়ন নেই? এমন প্রশ্নে কৃষি বিপণন অধিদপ্তর বলছে, একদিকে ঠেকানো যাচ্ছে না হাত বদলে মুনাফা লুটের প্রবণতা, অন্যদিকে রয়েছে ব্যবসায়ীদের সদিচ্ছার অভাব। সরবরাহ শৃঙ্খলে যখন অতিরিক্ত হাত ঢুকে যায় বা অতিরিক্ত যারা আসলে তেমন কোনো ভ্যালু অ্যাড করছে না, খালি হাত বদল করছে, তখনই এই সরবরাহ শৃঙ্খলটা অদক্ষ হয়ে পড়ে এবং এই বাজারের এই ধরনের প্রাইসিং আমরা বিহেভিয়ার দেখতে পারি। এটা হচ্ছে মুখ্য। যদি এই আনইন্টারাপ্টেড বা আনডিসরাপশনগুলোকে দূর করা যায়, তাহলে কিন্তু বাজার মূল্য অনেক স্থিতিশীলতাতে নিয়ে আসা যায় বলে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। অবশ্য এমন সহজ সরল পথে হাঁটছেন না পাইকারি ব্যবসায়ীরা। তারা সামনে আনছেন চাহিদা যোগানের সম্পর্ককে। আর খুচরা বিক্রেতারা বলছেন, এখনো বাজারে সক্রিয় রয়েছে ইচ্ছে মতো দামে পণ্য বিক্রি করা সিন্ডিকেট। কাঁচামালের বাজার আমদানি যদি কম হয়, ওই 1-2টা বাইরে জায়গা, 5টা বাইরে জায়গা, হাটে যে পাইতেছে দাম একদম কম কিনতেছে, হাটে যে না পাইলে দাম অবশ্যই বেড়ে যেতে। যারা এলসি করে তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে, এলসি বন্ধ, সরবরাহ নেয়, মালের সরবরাহ কম,
এই কারণে প্রত্যেক দিন দাম বাড়তেছে। এক সপ্তাহের ভিতরে আপনার দেখা গেছে 30-40 টাকা ডিফারেন্স হয়ে গেছে। খুচরা বিক্রেতাদের মতো সাধারণ ভোক্তাদেরও দাবি, অসাধু ব্যবসায়ীদের কারণেই কমছে না নিত্যপণ্যের দাম। এতে বেকায়দায় পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। সিন্ডিকেটটা আগে প্রচারে ছিল, এখন নীরবতাভাবে কাজ করছে। যে কোনো সরকারে আসুক, তারা যদি তাদের ব্যবসায়ীদের থেকে একটা বিগ অ্যামাউন্ট নিয়ে রাখে, তো ওই ব্যবসায়ীরা কি করবে? অর্থনীতিবিদরা বলছেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারকে মনিটরি পলিসি ও যৌক্তিক মূল্য নির্ধারণে নজর দিতে হবে। পাশাপাশি বৃহৎ শিল্প গ্রুপকেও দায়বদ্ধতার আওতায় আনতে হবে। ফিসক্যাল পলিসি যেটা আছে সেটার রিফ্লেকশনটা যাতে থাকে, যদি ট্যারিফ রেস্টালাইজ হয়, বড় বড় যে কোম্পানিগুলো যাতে ডিমের বাজার বা ব্রয়লার মুরগির যে মার্কেটটা আছে সেইটাকে যাতে প্রভাবিত না করতে পারে। বাজার ব্যবস্থাপনা জোরদার করতে পারলে মূল্যস্ফীতি অনেকাংশে কমে আসবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। তারা একটা প্রেসারের মধ্যে থাকবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। উৎপাদক, মধ্যস্থভোগী, পাইকার আর সবশেষে খুচরা, কোনো পর্যায়ে ক্রয় বিক্রয়ের কোনো রসিদ দেয়া হয় না ডিম ব্যবসায়ীদের। আর এই কারসাজিতে চট্টগ্রামে লাগামহীন ডিমের বাজার। সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে নিজেদের দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা। এর বিরুদ্ধে ভোক্তা অধিকার মাসের পর মাস অভিযান চালিয়েও স্বস্তি আনতে পারছে না বাজারে। যদিও পাইকার ব্যবসায়ীদের দাবি, এখানে তাদের কারসাজির কোনোই সুযোগ নেই। উৎপাদক পর্যায়ে বাড়াতে হবে মনিটরিং। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস লেভির রিপোর্ট। চট্টগ্রামে প্রতিদিন প্রায় 25 লাখ ডিমের চাহিদা রয়েছে, যার প্রায় 80% টাঙ্গাইল ও বাকি অংশ আসে গাজীপুর ও সাভার থেকে, যা সরবরাহ করেন পাহাড়তলী বাজারের পাইকাররা। মাসখানেক ধরে অস্থির বন্দরনগরী ডিমের বাজার। চট্টগ্রামের পাইকারি বাজারে ডিমের ডজন 154 টাকা আর খুচরায় বিক্রি হচ্ছে 175 টাকায়, যা সরকার নির্ধারিত দাম থেকে 33 টাকা বেশি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও মিলেছে দাম নিয়ে কারসাজি। অসাধু ব্যবসায়ীদের কাছে পাওয়া যায় না ক্রয় বিক্রয়ের রসিদ। অধিক মুনাফার জন্য ডিমের ক্রয় ও বিক্রয় মূল্য লুকিয়ে রাখে। ক্রয় ভাউচার তো উনি রাখছেন না, আবার উনি নিজেও আবার বিক্রয় ভাউচারটা দিচ্ছেন না। উনি কিন্তু পাইকারি বিক্রেতা। একজন খুচরা বিক্রেতা যেটা করতে পারেন যে আমাকে ভাউচার দেয়নি, তো এই অজুহাতটা দেখিয়ে খুচরা বিক্রেতা মিথ্যারও আশ্রয় নেয় যে ডিমের আমি বেশি দাম দিয়ে কিনেছি। পাহাড়তলী বাজারে ডিমের দামের কারসাজির সত্যতা মিলেছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। উৎপাদন পর্যায়ে কঠোর মনিটরিং না থাকাকেই দুষছেন পাইকাররা। যেখানে উৎপন্ন ওইখানে যাইয়া দেখেন ওইখানে কি বেচতেছে না বেচতেছে, কারণ আমরা তো এটা প্রোডাকশন করতেছি না। খাবার থেকে গাজীপুর থেকে যারা মালগুলো আনে ওইখানে হলে হইতে পারে, আপনারা সেখানে তদারকি করেন, সেখানে যদি মার্কেটটা কমে, এখানে অবশ্যই কমবে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, ডিমের বাজারের অস্থিরতার কারণ চিহ্নিত হলেও জরিমানাতে সীমাবদ্ধ আইনি ব্যবস্থা। কর্পোরেট গ্রুপ, আবার কয়েকজন বড় আমদানি পাইকারি ব্যবসায়ী, তারা এগুলোর সাথে জড়িত। তো তারা আসলে ম্যানিপুলেট করে দামটা বৃদ্ধি করতেছে। এটাই ছিল আসলে মূল কারণ। যেহেতু দীর্ঘদিন ধরে অনিয়ম করে পার পেয়ে যাচ্ছেন, তারা বারবার কিন্তু এই অনিয়মে উৎসাহিত হচ্ছেন। সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির রেকর্ড গড়ল বিশ্ববাজার। 2022 সালের মার্চের পরে সর্বোচ্চ দামে কেনাবেচা হয়েছে নিত্যপণ্য। যদিও আগস্টের তুলনায় মোটের উপর দাম বেড়েছে 3%। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO। সংস্থাটি বলছে, দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে চিনি ও ভোজ্য তেল। বিশ্বের বিভিন্ন দেশ যখন মূল্যস্ফীতি কমাতে চালাচ্ছে জোর চেষ্টা, ব্যাংক ঋণের সুদ হার কমানো সহ নিচ্ছে নানা পদক্ষেপ, তখনই জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO জানালো, আবারও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির রেকর্ড গড়েছে বিশ্ববাজার। 2022 সালের মার্চের পর গেল সেপ্টেম্বরে সর্বোচ্চ দামে বেচাকেনা হয়েছে নিত্যপণ্য। FAOর মাসিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, গেল আগস্টের তুলনায় সেপ্টেম্বরে গম, ভুট্টা সহ দানাদার খাদ্যপণ্যের দাম 3% বেড়েছে। দাম বৃদ্ধির কারণ হিসাবে কানাডা ও ইউরোপীয় ইউনিয়নে ফসল উঠতে দেরি হওয়াকে দায়ী করা হয়। ঊর্ধ্বমুখী দামের তালিকায় থাকা চিনির দাম 1 মাসের ব্যবধানে 10.4% বেড়েছে গেল সেপ্টেম্বরে। তবে গত বছর একই সময়ের তুলনায় তা মিলছে 22.7% কম দামে। চিনি উৎপাদনের শীর্ষ দেশ ব্রাজিলের আখ চাষে চলমান খরা ও ভারতে ইথানল উৎপাদনে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পূর্বাভাসই বেড়েছে পণ্যটির দাম। বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম 2023 সালের পর গেল সেপ্টেম্বরে হয়েছে সর্বোচ্চ। মাত্র 1 মাসের ব্যবধানে সয়াবিন, পাম এবং সূর্যমুখী তেলের দাম বেড়েছে 4.5%-এর বেশি।
এফএওর হিসাবে গত মাসে দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে প্রায় 4%। চাহিদা বৃদ্ধির কারণেই দামের ঊর্ধ্বগতি বলে বিশ্লেষণ তুলে ধরেছে সংস্থাটি। এদিকে নিউজিল্যান্ডের গ্লোবাল ডেইরি ট্রেডও জানিয়েছে 3 সপ্তাহের বেশি সময় ধরে বিশ্ববাজারে বাড়ছে দুগ্ধজাত পণ্যের দাম। তবে মাংসের দামের সূচক ছিল কিছুটা সহনীয়। আগস্টের তুলনায় মাংসের দাম বেড়েছে 0.4%। তবে গত বছরের সেপ্টেম্বরের সঙ্গে তুলনা করলে এ দাম প্রায় 5%-এর বেশি। মহির মারুফ, সময় সংবাদ। ডলারের সরবরাহ বাড়তে থাকায় জুলাই আগস্টের স্থবিরতা কাটিয়ে গতি ফিরেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে বাল্ক পণ্য আমদানি কিছুটা কমলেও বেড়েছে কন্টেনার হ্যান্ডলিং। এছাড়া রেমিটেন্স ও রিজার্ভ বাড়ায় এলসি খোলার জটিলতা কাটতে শুরু করেছে। সাখোয়ার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে 8,26,528 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে, যা আগের বছরের এই সময়ের তুলনায় 36,697 টিউএস বেশি। রাজনৈতিক অস্থিরতায় জুলাই এবং আগস্টে স্থবিরতা থাকলেও সেপ্টেম্বর মাসে 2,83,000 কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। তবে ডলার সংকটের কারণে আগের 2 মাসে এলসি খোলার জটিলতায় বাল্ক পণ্য যেমন আমদানি কম হয়েছে, তেমনি পণ্যবাহী জাহাজও এসেছে তুলনামূলক কম। গেল মাসে দুটি বেড়েছে। রাজনৈতিক অস্থিরতা এবং বন্যাজনিত কারণে আমদানিও কম হয়েছে, ডেলিভারিও কম হয়েছে। তবে এখন সেপ্টেম্বর থেকে সেটা একটু গতি পেয়েছে। আমরা আশা করছি আগামীতে এটা আরো বাড়বে। 38 ধরনের আমদানি পণ্যের পাশাপাশি রপ্তানি পণ্যের শতভাগ শুল্কায়ন এবং জাহাজীকরণ সম্পন্ন হয় বেসরকারি 21টি অফডকে। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অফডকগুলিতে 5.6% হারে প্রবৃদ্ধি হিসেবে 2,01,870 টিউএস রপ্তানি এবং 5.1% প্রবৃদ্ধি হিসেবে 69,147 টিউএস আমদানি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে। আমদানি এবং রপ্তানির দুটো ক্ষেত্রে আমরা প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি প্রতিকূল অবস্থার প্রেক্ষিতেও। সুতরাং আমরা মনে করি বছরের শেষ মাসগুলোতে এই প্রবৃদ্ধি বহাল থাকবে এবং আমরা বছর শেষে একটা ইনকারেজিং গ্রোথ দেখতে পাবো আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রেই। ডলার সংকটের কারণে বিগত আওয়ামী লীগ সরকার আমদানির ক্ষেত্রে এলসি খোলায় ব্যাপক বিধিনিষেধ আরোপ করে। বর্তমানে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রিজার্ভের অবস্থান সুসংহত হয়, এলসি খোলার জটিলতাও কেটে যাচ্ছে। আমাদের ডলার ক্রাইসিসটাকে দূর করতে হবে এবং ইম্পোর্ট যারা এলসি করতে চায় তারা যেন স্বাভাবিকভাবে এলসি করতে পারে এবং সেই সাথে মিল ফ্যাক্টরি যেগুলো আছে তারা যেন স্বাভাবিকভাবে তারা চলতে পারে, তাদের ফ্যাক্টরি যেন চালু থাকে। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর 31,68,690 টিউএস কন্টেনার, 12,32,42,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে। আর বন্দরে পণ্যবাহী জাহাজ এসেছিল 3,971টি। রাজনৈতিক অস্থিরতা কিংবা ভয়াবহ বন্যার কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সংকটে পড়ছে তা কিন্তু নয়। তার সাথে যুক্ত হচ্ছে বিশ্বমন্দা, দেশের বাজারে ডলার সংকট। তবে সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটতে শুরু করেছে, খুলছে পণ্য আমদানির এলসি, আর এর ফলে গতি ফিরছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। 1972 সালে প্রণীত সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। শুক্রবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে বৈচিত্র্যে বহুত্বে বাংলার সংস্কৃতি, গেরাকল ও পরিত্রাণ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা ধর্মনিরপেক্ষতার কথা প্রচার করলেও এর আড়ালে তার দলের নেতাকর্মীরা হিন্দুদের সম্পত্তি দখল করতে কোনো দ্বিধা করেননি। সভায় অন্যান্য আলোচকরা ক্ষুদ্র গোষ্ঠী সহ দেশের সব জাতিগোষ্ঠীর অধিকার আদায় এবং সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাঁচই আগস্ট শেখ হাসিনা কেন পলায়ন করলেন সেটা মোটেই প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে তিনি কি করে 15 বছর একটা গোটা জাতিকে ভৃত্যের মতো শাসন করতে পারলেন। যদি আপনার মধ্যে ন্যূনতম ন্যায় বিচারের সাধনা থাকতো এটা হতে পারতো না। এবং শেখ হাসিনা এই কোনো আসল কথা বলি, শেষ কথায়, শেখ হাসিনা নিজেকে ধর্মনিরপেক্ষতার চ্যাম্পিয়ন হিসেবে জারি করেছেন। তার এই ধর্মনিরপেক্ষতার আড়ালে বসে তার দলের লোকেরা এখানকার হিন্দুদের সম্পত্তি দখল করতে কোনো দিনও একটু দ্বিধা করেনি।
নির্বাচিত সরকার জনগণের অধীনে থাকবে এবং দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। দেশে এমন নীতি দ্রুত কার্যকর করা প্রয়োজন বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষারায় শহীদ মিনারে গণসংহতি আন্দোলন আয়োজিত গণসংলাপে তিনি একথা বলেন। এ সময় সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার সহ ক্ষমতার ভারসাম্য রাখতে ২ কক্ষের সংসদ করার দাবি জানান তিনি। গণতন্ত্রের যে প্রধান কথা, সরকার জনগণের প্রতিনিধি, জনগণের অধীন থাকবে, দুইবারের বেশি আর কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, যাতে করে সরকার জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হয়। তার ক্ষমতাকে সীমিত করতে হবে। আমরা এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই যেখানে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু সংখ্যালঘিষ্ঠ তারা যাতে তাদের মর্যাদা অধিকার নিয়ে এই দেশে বাঁচতে পারে। বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে আর কেউ এই দেশে গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে একটি চক্র ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে একথা বলেন তিনি। বলেন, মেধার ভিত্তিতে গড়ে তোলা হবে আগামীর বাংলাদেশ। এই সরকার যেন সুন্দরভাবে দেশ চালাতে না পারে, বাংলাদেশ যেন একটি ব্যর্থ কার্যকর রাষ্ট্রে পরিণত করে, তাই তারা নানামুখী চক্রান্ত করছে। তাই তাদের চক্রান্ত সম্পর্কে সজাগ এবং সতর্ক থেকে দেশকে স্থিতিশীল রাখতে হবে। দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য গার্মেন্টস সহ সকল সেক্টরকে স্থিতিশীল রাখতে হবে। ৮ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ করেছে সম্মিলিত সংখ্যালঘু জোট। হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন স্থানে নির্যাতন বন্ধ, দোষী ব্যক্তিদের বিচার, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ ৮ দফা দাবি তুলে ধরেন বক্তারা। এ সময় তারা বলেন, দাবি আদায় ও বিভিন্ন জায়গায় হামলার বিচার না হলে মাঠ ছেড়ে যাবে না। দুর্গাপূজার 10 দিন পর চট্টগ্রামের লালদিঘিতেও মহাসমাবেশের ঘোষণা দেয় সম্মিলিত সংখ্যালঘু জোট। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। পুরোদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পূজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি ও সাজাতে ব্যস্ত শিল্পীরা। সার্বিক নিরাপত্তায় আয়োজক কমিটির পাশাপাশি সতর্ক অবস্থানে যৌথ বাহিনী। হাতের নিপুণ ছোঁয়া ও রং তুলির আঁচড়ে রাঙানো হচ্ছে দেবী দুর্গাকে। সাজসজ্জার জন্য পরানো হচ্ছে অলংকার। চারপাশে এখন উৎসবের আমেজ। দুর্গোৎসব সামনে রেখে প্রতিমা সাজাতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। দেবী দুর্গা ছাড়াও কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। সময় যতই ঘনিয়ে আসছে, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ততই বাড়ছে উৎসবের আমেজ। দেবীর আরাধনার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা। রঙের কাজ শুরু হয়েছে, আমার দেখতে অনেক ভালো লাগে, তাই আমি দেখতে আসি। পুজো আসবে, আমরা বন্ধু বান্ধব সবার সাথে ঘুরবো, পুজো মণ্ডপ দেখবো। তবে পরিশ্রম অনুযায়ী ন্যায্য মজুরি পাচ্ছে না বলে অভিযোগ প্রতিমা শিল্পীদের। এই বছরের শুক্লির দাম যা, তার থেকে দিন গুণ বাড়তেছে প্রতি বছরই। ওই হিসাবে ওই মজুরিটা আমরা পাচ্ছি না। আগে যে মূল্যটা পাইতাম ওই মূল্যটা এখন পাই না। সব জিনিসপাতির দাম বাইরে যাওয়াতে ওই মূল্যটা পাওয়া যায় না। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পূজা মণ্ডপে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান আয়োজকরা। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে সব সম্প্রদায় তাইলে মনে হয় আমি মনে করি যে আমরা আরো বেশি নিরাপদ। সম্পূর্ণ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে আমাদের দুর্গোৎসব হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী মাঠে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। নির্ভয়ে আনন্দঘন পরিবেশে ধর্মীয় সম্প্রীতিতে একটা পুজো উদযাপনই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যেসব মণ্ডপগুলো অধিক ঝুঁকিপূর্ণ সেখানে এবার পুলিশ ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে এবং আমাদের পুলিশের পাশাপাশি আনসার এবং টহলে পুলিশ থাকবে। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, আর 13 অক্টোবর দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হবে এ বছরের দুর্গোৎসব। শামিমা শাম্মী, সময় সংবাদ। বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাছিতে প্লাবিত হচ্ছে অন্তত 25টি গ্রাম। পানিবন্দী অবস্থায় অসহায় দিন কাটছে 10,000-এর বেশি মানুষের। ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমির
ক্ষতির সংখ্যায় কৃষকরা। বিপদসীমার উপর দিয়ে বইছে জেলার ভোগাই, চেল্লাখালী ও মহারশ্বরী নদীর পানি। ঢলের পানি হুহু করে ঢুকছে লোকালয়ে, তলে যাচ্ছে গ্রামের পর গ্রাম। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে বৃহস্পতিবার রাতে হঠাৎই বাড়তে থাকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর পানি। এতে তলিয়ে যায় নদীর আশপাশের 25টি এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন 10,000-এর বেশি মানুষ। ফসলি জমি প্লাবিত হওয়ায় সবজি ও ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। পানিতে ভেসে গেছে এলাকাগুলোর মাছের ঘের। বাঁধ না থাকায় উপজেলা শহরের কাঁচা বাজারেও পানি ঢুকে পড়ে। দোকানের ফ্লোর পর্যন্ত পানি উঠছে। আমার কমপক্ষে 2 লক্ষ টাকার কাপড় ভিজে গেছে। বাড়িঘরে পানি উঠছে, মানুষের চলাফেরা অসুবিধা হইতেছে। এই বৃষ্টির সময় ঠিক আছে একেবারে বাড়ি ভরাট করে পানি আসে, বাড়িতে এক কোমর করে এক বুক করে পানি থাকে। প্রচুর পরিমাণ পানির কারণে আমি গাড়িও চালাইতে পারতেছি না এবং বাড়িও যেতে খুব কষ্ট হচ্ছে। এছাড়া সারারাত বৃষ্টির কারণে নালিতাবাড়ি পয়েন্টে ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি হইলে পানি এই কোমর পানি হয়ে যায়, বুঝছো? এই বান্ধার দেওয়া নাই গিয়া সরকারটা কইছিলাম, সরকারটা দিতেছে না। এখানে সবাই এসে বলে বিরিবাদ দেবো, কিন্তু বিরিবাদ হচ্ছে না এখনো। বারবার সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাসই দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন এটা কোনো কালে হয় নাই। ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি, আমাদের ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি যেখান থেকে আমরা অভিযোগ পাচ্ছি বা ফোন পাচ্ছি, সাথে সাথে সেখানে আমরা টিম পাঠাচ্ছি। আগামী 3 দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। সময় সংবাদ, শেরপুর। সবশেষ খবর জানতে এই মুহূর্তে শেরপুরের ঝিনাইগাতি এলাকায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বৃহস্পতিবার সারাদিন সকাল থেকে সারাদিন এবং সারা রাত অঝোর ধারায় বৃষ্টি, টানা বৃষ্টির ফলে এবং ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের 3টি নদীর পানি হুহু করে বেড়েছে। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভোগাই এবং চেল্লাখালী নদী, ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর পানি হুহু করে বেড়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে শেরপুরের এই 3টি উপজেলায় বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা জানতে পেরেছি শেরপুরের এই 3টি উপজেলায় প্রায় 60টি গ্রাম পানির নিচে নিমজ্জিত হয়েছে। এই 60টি গ্রাম থেকে এই 60টি গ্রামের প্রায় 17,000 হেক্টর কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এই পানি যদি 3 থেকে 4 দিনের মধ্যে নেমে যায় তাহলে এই ধানের ক্ষেত এবং সবজি ক্ষেতগুলো কিছুটা রিকভার করা সম্ভব। তবে আমরা আরো জানতে পেরেছি, মৎস্য বিভাগের সাথে আমরা কথা বলেছি, মৎস্য বিভাগের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি শেরপুরে প্রায় 2 শতাধিক মাছের ঘের ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। সব মাছ ভেসে গেছে, গেছে। এতে করে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 150 থেকে 200 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি, মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন। এদিকে গতকাল শুক্রবার শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বেশ কয়েকটি গ্রামে পানিবন্দী হয়ে কিছু লোকজন আটকা পড়েছিল নিজ বাড়িতে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা সেই মানুষজনকে নিরাপদ আশ্রয়ে আনতে সক্ষম হয়েছে। আমরা গতকাল রাতে জানতে পেরেছি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার 2টি ভিন্ন ভিন্ন গ্রামে 2 জন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে এই ঢলের পানিতে পড়ে। আমরা এও জানতে পেরেছি যে শেরপুরে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ত্রাণের উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিভিন্ন এলাকার মানুষের বাড়িঘরে পানি উঠে যাওয়ায়, চুলাতে পানি উঠে যাওয়ায়, রান্নাঘরে পানি উঠে যাওয়ায় বিভিন্ন এলাকার লোকজন তারা রান্না বান্না করতে পারছেন না। তারা গতকালকে দুপুর থেকে তারা এখনো অনেকে অভুক্ত, মানে অনেকে না খেয়ে রয়েছেন। স্থানীয়রা আমাকে জানিয়েছেন, বিভিন্ন এলাকায় আমি ঘুরেছি, তারা আমাকে জানিয়েছেন তাদের এই মুহূর্তে শুকনো খাবার এবং পানীয় প্রয়োজন। তো শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং শ্রীবর্দী উপজেলার পাহাড়ি ঢলের খবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শেরপুর থেকে।
অবশেষে জোড়া লাগছে সাগরের প্রবল স্রোতে বিলীন হওয়া কক্সবাজার মেরিন ড্রাইভের 2 কিলোমিটার অংশ। শীঘ্রই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে সড়কে কাজ শুরুর কথা জানিয়েছে সেনাবাহিনী। এতে বিকল্প পথে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের কলাতলি থেকে বেলিহ্যাচারি অংশ পর্যন্ত বিলীন হয়েছে সাগরের আগ্রাসনে। এতে ঝুঁকির মুখে পড়েছে অনেক স্থাপনা। সম্পদ রক্ষায় অনেকেই নিজস্ব অর্থায়নে নির্মাণ করে ছোট ছোট বাঁধ। তারপরও বছরের পর বছর জোড়া লাগেনি মেরিন ড্রাইভের বিলীন হওয়া অংশ। মেরিন ড্রাইভে উঠতে ব্যবহার হচ্ছে বিকল্প সড়ক, যা অনেকটা সরু। এ কারণে সড়কটিতে লেগে থাকে দীর্ঘ যানজট, দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। দীর্ঘদিন পর শুরু হচ্ছে বিলীন হওয়া অংশ পুনর্নির্মাণ। এতে খুশি এলাকাবাসী। এই 2 কিলোমিটার রাস্তাটা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে এই কলাতলি মুড়ি পৌঁছাতে। যদি যানজটটা মুক্ত হয় তাহলে গ্যাসে শান্তি পাইলো, আমরা গাড়ি চলে আরামদায়ক হলাম। আমাদের পর্যটন শিল্প এটার জন্য অনেক ভালো উপকার পাবে। প্রতি বছর মেরিন ড্রাইভে ভ্রমণ করেন লাখো পর্যটক। ভেঙে যাওয়া অংশ মেরামত হলে বিকল্প পথের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। এইটার ভিতরে 10 থেকে 12টি হ্যাচারি আছে, যেটা এখন প্রত্যেক দিনই জোয়ার ভাটার সাথে যুদ্ধ করে। 15-20টা হোটেল অলরেডি বিজনেসে আছে, আর 10-15টা প্রস্তাবিত আছে। এগুলি হইলে পর্যটনের জন্য পর্যটন বিকাশে আরো সহায়ক হবে। সম্প্রতি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জিওসি জানান শীঘ্রই শুরু হবে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ। এরপর করা হবে সড়ক পুনর্নির্মাণ। আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করব সি ওয়ালের। আর রাস্তার কাজটা যেহেতু জাইকার প্রজেক্ট, এটা একটা প্রজেক্টের অংশ হিসাবে একটা রিভাইজ প্রপোজাল যাবে মিনিস্ট্রিতে। ওইটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করার চেষ্টা করব। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য 80 কিলোমিটার। 2 দশক আগে সাগরের প্রবল স্রোতে বিলীন হয় প্রায় 2 কিলোমিটার অংশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিএনপি নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ও 2 এসআইকে ক্লোজ করে পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছে। ভুক্তভোগী রোমান মিয়া জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় 20 আগস্ট বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে মামলা করেন স্থানীয় রমজান মিয়া। বুধবার রাতে তার বাসায় মাদক পাওয়ার দাবি করে তাকে আটক করা হয়। পরে রোমানকে হস্তান্তর করা হয় আশুগঞ্জ থানায়। মিথ্যা মামলায় রোমানকে ফাঁসানোর অভিযোগে তার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকালে থানার সামনে অবস্থান নেন তারা। ভুলবশত মামলায় রোমানের নাম এসেছে বলে পুলিশকে জানান মামলার বাদী রমজান। এরপর পুলিশ তাকে ছেড়ে দেয়। জিআই পণ্যের ঝুড়িতে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত মিষ্টি ছানা মুখী যুক্ত হওয়ায় আনন্দে ভাসছে সর্বস্তরের মানুষ। তারা বলছেন, এর মাধ্যমে জেলার নাম উজ্জ্বলের পাশাপাশি উন্মোচিত হয়েছে ব্যবসার নতুন দ্বার। আর রফতানিযোগ্য পণ্যের তালিকায় একে যুক্ত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। দেখতে চতুর্ভুজ আকৃতির মিষ্টির উপরের অংশে চিনির আবরণ, ভেতরে দুধের ছানা, এর নাম ছানামুখী। খাবারটির স্বাদের ভিন্নতা যে কাউকে আকৃষ্ট করবে। এই মিষ্টি সবচেয়ে বেশি উৎপাদন হয় ব্রাহ্মণবাড়িয়ায়। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মিষ্টান্নটি জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়। এতে খুশির জোয়ার বইছে মিষ্টি ব্যবসায়ী সহ জেলার সর্বস্তরের মানুষের মাঝে। ছানাটা কাইটটা এবার পানি জড়ায় মার্কিন কাপড়ে আমরা লটকে বাইন্দা থই। এই আধা ঘন্টা 1 ঘন্টা যখন পানিটা ঝরে একটু শক্ত হয়, এরপরে খাইটা পিস করে আমরা চিনি শিরাতে সিদ্ধ করি ছানামুখীটা। খুবই আনন্দিত, খুবই খুশি যেন সেই সুনাম ঠিক থাকে, সেই দোয়া সবাই করবেন। আমাদের একটা ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, ব্রাহ্মণবাড়িয়ার বাসীর গর্ব। এই ছানামুখীগুলো আমরা একদম সুস্বাদু। তারপরে ছানামুখীগুলো অরিজিনাল আপনার ছানা থেকে করা হয়। আমরা ইন্ডিয়ান পাকিস্তানি বন্ধু বান্ধব যারা আছে এদেরকে আমরা গিফট করি, এবং আরব দেশের যারা আছে। রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় ছানামুখীকে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসন। উৎপাদনকারী যারা আছেন তাদের সাথে এবং সুধীজন যারা আছেন তাদের সাথে আমরা সবাই বসে যে এটাকে আরও দেশে এবং বিদেশে এটাকে কিভাবে বিস্তৃত করা যায়, সেটা রপ্তানি পণ্য হিসেবে এটাকে আরও কিভাবে
ডেভেলপ করা যায় সেটার জন্য আমরা সবাই মিলে কাজ করব। ব্যবসায়ীদের তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিউ সিনেমা রোড, মাতৃ ভান্ডার সহ মহাদেবপট্টির অন্তত 20টি মিষ্টি দোকানে ছানামুখী উৎপাদন হয়। এসব দোকানে প্রতি মাসে অন্তত 60 লাখ টাকার বেশি ছানামুখী বিক্রি হয়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ভয়াবহ বন্যায় বসনিয়ে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ আছেন অনেকে। বন্যা ও ভূমিধসে ভেঙে পড়েছে ডোনজা ডাবলিকা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 236 জনে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। ভারতের উত্তরপ্রদেশে বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রবল স্রোতে প্রবেশ করছে বন্যার পানি। পানিবন্দী হয়ে পড়ছে গোটা অঞ্চল। এ দৃশ্য বসনিয়ার ডোনজা জাবলানিকা অঞ্চলের। ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে অঞ্চলটির রাস্তাঘাট ও বাড়িঘর। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঘটেছে বেশ কয়েকজনের মৃত্যুও। এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ভয়াবহ এ বন্যায় চরম বিপাকে পড়েছেন অঞ্চলটির বাসিন্দারা। এর মধ্যে ঘটেছে ভূমিধসের ঘটনাও। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর। ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও নিখোঁজদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। উদ্ধার কাজে সহায়তার প্রস্তাব দিয়েছে বসনিয়ার পার্শ্ববর্তী দেশ ক্রোয়েশিয়া ও সার্বিয়া। নিম্নচাপ 11E এর প্রভাবে মেক্সিকোর দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত। বিভিন্ন স্থান তলিয়ে গেছে বন্যার পানিতে। স্থানীয় বাসিন্দারা বলছেন, অতি বৃষ্টিতে নদী তীরের ভাঙনের কারণে বিভিন্ন এলাকা বন্যার কবলে পড়েছে। এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভূমিধসের পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও এলাকাটিতে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সতর্কতা জারি করেছে হারিকেন সেন্টার। এদিকে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত নেপালে হতাহতের সংখ্যা আরও বেড়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। এতে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে দেশটির সরকার। পানি কিছুটা নেমে গেলেও দুর্ভোগ শেষ হচ্ছে না দেশটির বাসিন্দাদের। বন্যার ফলে ব্যাপক ক্ষতির শিকার হওয়া দেশটির বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট মেরামতের ব্যাপারে পরিকল্পনা চলছে। তবে এতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে বলে জানিয়েছে সরকার। অন্যদিকে ভারতের উত্তরপ্রদেশের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এখনও পানিবন্দী অবস্থায় আছেন হাজার হাজার বাসিন্দা। বন্যার্তদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে চলছে উদ্ধার কাজ। কৃষিজমি তলিয়ে যাওয়ায় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। কাকুলি আখতার, সময় সংবাদ। মালদ্বীপে বেড়েছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন তথ্য মতে অন্যান্য দেশের পর্যটকের চেয়ে বাংলাদেশিদের সংখ্যা বেড়েছে 29%। সহজেই ভিসা পাওয়ার ফলেই দ্বীপ রাষ্ট্রটিতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে বলে মনে করছেন দেশটির পর্যটক সংশ্লিষ্টরা। খণ্ডকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। বিশ্বের জনপ্রিয় পর্যটন কেন্দ্রিক দেশগুলোর মধ্যে অন্যতম মালদ্বীপ। 1200টি দ্বীপ এবং 26টি প্রবাল দ্বীপ দিয়ে গঠিত দেশটির অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের। বিশ্বের নামকরা তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতি বছর দেশটিতে ভ্রমণ করেন অসংখ্য পর্যটক। বর্তমানে বাংলাদেশি পর্যটকদের কাছেও স্বপ্নের সেরা গন্তব্য হয়ে উঠেছে মালদ্বীপ। প্রতিদিনই বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পর্যটন স্পটগুলো। মালদ্বীপের মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশনের তথ্য বলছে, গতবারের তুলনায় চলতি বছর বাংলাদেশি পর্যটকের সংখ্যা 29% বেড়েছে। মানে যাকেই বলতেছি সবকিছু কোথায় গেলে ভালো হবে, এখানকার যে লোকাল কারেন্সি কোথায় করলে বেশি পাবো, সবকিছুই আর কি। প্রকৃতির যে সৌন্দর্য, এটা আসলে মালদ্বীপে না আসলে বোঝা যাবে না। স্বচ্ছ পানি এবং মালদ্বীপের যে দ্বীপগুলা, এটা সত্যি অসাধারণ। এবং মালদ্বীপে যখন আমরা বোটে করে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাচ্ছি, আমরা মাঝখানে দেখতে পাচ্ছি ডলফিন সহ অনেক সুন্দর সুন্দর মাছ। সহজেই ভিসা পাওয়ার কারণেই মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বর্তমানে মালদ্বীপে পর্যটক আগমনের শীর্ষ 20টি দেশের মধ্যে বাংলাদেশি পর্যটকের অবস্থান 16তম। দিন দিন পর্যটকদের সংখ্যা বাড়ায়। এরই মধ্যে সমুদ্র সৈকত এবং ল্যান্ডস্কেপে বড় ধরনের পরিবর্তনের বিষয় জানিয়েছে মালদ্বীপ সরকার। সময় সংবাদ, মালদ্বীপ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে মধ্যপ্রাচ্যের সীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে যাত্রা শুরু হলেও চলতি বছর জুনে ঘরোয়া ক্রিকেট দিয়ে ইতিমধ্যে অভিষেক হয়েছে এই মাঠের। বাংলাদেশ ভারত ম্যাচ হবে 5 নম্বর উইকেটে। এই মাঠে
ঘরোয়া লিগে এখন পর্যন্ত হওয়া 12টি ম্যাচে গড় রান 161। ম্যাচের আগে থাকবে জমকালো উদ্বোধন। গোলারিয়র থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিমন। গোয়ালিয়রের উইকেট যেন এক রহস্যময় ধাঁধা, দিন কিংবা রাতের আলোয় ধরন বোঝা দেয়। আন্তর্জাতিক অভিষেক ম্যাচ বলেই আলোচনায় কেমন হবে এই 22 গজ। এ মাঠে মোট 16টি উইকেট তৈরি থাকলেও ম্যাচের জন্য প্রস্তুত 9টি, যার মধ্যে 5টি কালো আর 4টি লাল মাটির। তবে তার মধ্যে 5 নম্বর উইকেট সাক্ষী হবে ইতিহাসের। বাংলাদেশ ভারত প্রথম টি-20 দিয়ে অভিষেকের অপেক্ষায় থাকা এই মাঠ অবশ্য ইতোমধ্যে স্বাগতিক হয়েছে ঘরোয়া লিগের। চলতি বছরের 15 থেকে 23 জুন এখানে গড়ায় মধ্যপ্রদেশ টি-20 লিগ, যেখানে 12 ম্যাচে রান হয়েছে 3856, গড় ইনিংসের রান 161, শতক হয়েছে 3টি, 50 15, যে রান তুলতে উইকেট পড়েছে 155। দেখুন, উইকেট নিয়ে আমরা খুব একটা জানি না, তবে এমপিএল এর সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে এই মাঠে প্রথম ইনিংসে 200 রানের আশেপাশে স্কোর হয়। আগে ব্যাট করা দল পায় বাড়তি সুবিধা। মাধবরাও সিন্ধিয়ায় প্রথম ম্যাচ বলে কথা, তাই তো উদ্বোধনীতে চমক দেখাতে চায় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ম্যাচ শুরুর আগে থাকবে আতশবাজি আর বিশেষ লেজার শো, তুলে ধরা হবে স্থানীয় ঐতিহ্য। এই মাঠে আমাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ বলে কথা। দর্শকদের জন্য 30 মিনিটের বেশি উদ্বোধনী আয়োজন থাকবে। মধ্যপ্রদেশ ঐতিহাসিকভাবে বিখ্যাত, তাই তো উদ্বোধনীতেও সে বিষয়টি উঠে আসবে। মধ্যপ্রদেশে মধ্য দুপুরে তীব্র গরম থাকায় এ মাঠে এর আগে হওয়া 12টি টি-20 সবগুলোই হয়েছে ফ্লাড লাইটের নিচে। বাংলাদেশ ভারত ম্যাচও শুরু স্থানীয় সময় রোববার সন্ধ্যা 7:30টায়, তাই তো থাকছে না কোনো গরমের বালাই। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, ভারত। টি-20 বিশ্বকাপ পরিকল্পনায় মাহমুদুল্লাহ রিয়াদ না থাকলে অবসরের ব্যাপারে টিম ম্যানেজমেন্টের উচিত তার সঙ্গে কথা বলা, এমনটা মনে করছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এই সিরিজ শেষে রিয়াদ টি-20 থেকে অবসর ঘোষণা করলে অবাক হবে না অ্যাশ। ঘরের মাঠে সাকিবকে শেষ টেস্ট খেলতে দেওয়ার পক্ষে সাবেক অধিনায়ক। অতীতে ভারতের মাটিতে জয়ের অভিজ্ঞতা থেকে টি-20 সিরিজে জয়ের প্রত্যাশা আশরাফুলের। জিম্বাবুয়ের বিপক্ষে 2021 সালে 150 রানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর নিয়মিত খেলে আসছেন ওয়ানডে ও টি-20-তে। সংক্ষিপ্ত সংস্করণে গেল বিশ্বকাপে অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটিং অ্যাপ্রোচ সমালোচনার জন্ম দিয়েছে। 2025 সালে 39 বছরে পা দিবেন রিয়াদ। পরবর্তী টি-20 বিশ্বকাপ 2026 সালে। বিশ্বকাপ পরিকল্পনায় তিনি না থাকলে তাকে নিয়ে এখনই সিদ্ধান্ত নেয়ার পক্ষে বাংলাদেশের সাবেক অধিনায়ক। আফগানিস্তানের সাথে যে ইনিংসটা খেলেছেন ওই ইনিংসটার পরে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে তার সাথে যদি বসে কথা বলতো সিলেক্টররা সবাই, আমি শিওর যে সে হয়তোবা নিজের থেকে সরে যেত আমার মনে হয়। কিন্তু যেহেতু আমাদের বাকি প্লেয়াররা পারফর্ম করতে পারছে না, সেই কারণে আসলে ওইভাবে কেউ ডিসকাসও হয়তো বা করতে পারছে না। আমি অবাক হব না যদি এই সিরিজে মাহমুদুল্লাহ ভালো একটা ইনিংস খেলে বাংলাদেশ জয় পায় এবং সে যদি বলে যে আমি টি-20 থেকে সরে যাব। সাকিব আল হাসানের শেষ টেস্ট দেশের মাটিতে খেলার সুযোগ দেয়া নিয়ে সরকার ও বোর্ডের বক্তব্যে অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে ক্রীড়া উপদেষ্টার নতুন বক্তব্যে ক্রিকেটার সাকিবকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আশরাফুলের মতে এমন কিংবদন্তি ক্রিকেটারকে শেষ সুযোগ দেওয়া উচিত। তো 18 বছর ধরে লিড করছিল, তো এখন খেলবে না, এটা তো সবার কাছেই একটা খালি লাগবে। তার মতন একজন লিজেন্ড ক্রিকেটার দেশের মাঠে এসে সবাই সামনে খেলে বিদায় নেবেন, এটাই আশা করি। ভারতের মাটিতে দীর্ঘদিন পর টি-20 খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এর আগে একটি ম্যাচ জয়ের সুখস্মৃতি আছে টাইগারদের। অতীত অভিজ্ঞতা থেকে আসছে সিরিজে ভালো কিছুর প্রত্যাশা সাবেক অধিনায়কের। আমরা ইন্ডিয়ার সাথে একটা টি-20 উইন করেছি, সেটা ইন্ডিয়ার মাটিতে। এবার আমরা তো আশা করতেই পারি, কারণ আমরা ওয়ার্ল্ড কাপে রেজাল্ট যাই হোক, আমি মনে করি যে আমাদের বোলিং ইউনিটটা খুব চমৎকার ছিল। জাস্ট আমাদের ব্যাটসম্যানদের একটু দায়িত্ব নিতে হবে, যারাই সেট হবেন তারা যেন বড় ইনিংস খেলেন। আগামী রোববার ভারতের গোয়ালিয়রে প্রথম টি-20-তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
এবার দেশের ফুটবলের খবর। বাফুফের বিগত 3 নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। এমন দাবি করেছেন বাফুফে নির্বাচনের প্রধান কমিশনের দায়িত্ব পালন করা মেজবাউদ্দিন আহমেদ। তবে এবার নির্বাচনকে রাখতে চান প্রভাব মুক্ত। কোনো রাজনৈতিক চাপ আসলে নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথাও জানান তিনি। সারা বছর কোনো খবর না থাকলেও নির্বাচন এলেই উত্তপ্ত হয়ে ওঠে ফুটবল পাড়া। আরও একটা নির্বাচনের অপেক্ষায় ফুটবল ফেডারেশন। টানা 4 বার বাফুফের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে আসছেন মেজবাউদ্দিন আহমেদ। এবারও তার হাতেই দায়িত্ব দিয়েছে বাফুফের নির্বাহী কমিটি। 2008 সালে বাফুফের নির্বাচনে বহিরাগতদের প্রভাব না থাকলেও পরের 3 নির্বাচনে বদলে যায় সবকিছু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে প্রতিটি নির্বাচনেই প্রভাব খাটিয়েছেন কাজী সালাউদ্দিন। বিব্রতকর হলেও তা অকপটে স্বীকার করেছেন মেজবাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর সঙ্গে বা প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সালাউদ্দিন সাহেব যে সুযোগটা পেয়েছেন সেটা অন্যরা পেতে পারতেন। যদি প্রভাবটা না থাকতো নিরপেক্ষও একজন পেতে পারতেন, পাই নাই। ফলে নির্বাচনটা নিয়ে এটা আসলে একটা ঘেরাওর মধ্যে নির্বাচনের মতো। আমরা যতই সুষ্ঠু নির্বাচন করি না কেন, ওই বাহ্যিক পরিবেশটা যদি ভালো না হয় তখন আপনি কখনোই মনে করবেন না যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রথম দিকে চাপ নিলেও বাফুফের নির্বাচন নিয়ে এখন আর চাপ নেন না সাবেক এই আমলা। একে তো ভোটার সংখ্যা কম, তার উপর প্রতিযোগিতা কমে যাওয়ায় বাফুফের নির্বাচনকে বড় করে দেখছেন না তিনি। সালাউদ্দিনদের বৈধতা নিয়ে 1982 সালে এরশাদের আমলে মাঠে মারামারির জন্য সামরিক আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। সুতরাং তারা অবৈধ এই একটা মামলা আমাদের সামনে আসছিল। তো এগুলো হ্যান্ডেল করা কঠিন। আবার তখন মিলিটারি গভর্নমেন্ট, তখন চাপ মনে করছিলাম। কিন্তু তারপরে থেকে এটা একটা আনন্দের কাজ, জাস্ট একটা লেজার টাইম। ভোট হচ্ছে অল্প ভোট, কিন্তু এটার আওয়াজটা বেশি। এই আওয়াজটা বেশি হলে জন্য যে প্রার্থীরা সব বিএপি, আর এখানে নানা কথা আকাশে উড়ে বেড়ায়, যে কোটি কোটি টাকা ভেসে বেড়ায়। তবে এবারের নির্বাচনকে বাহ্যিক প্রভাব মুক্ত রাখতে চান প্রধান নির্বাচন কমিশনার। কোনো ধরনের রাজনৈতিক চাপ আসলেও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। আমি যখন দেখবো যে কোনো পলিটিক্যাল চাপ আছে যেটা আমি মেনে নিতে পারি না, দরকার হলে আমি রিজাইন দেবো, কিন্তু ওইগুলোতে বোর্ড অন করা তো যায় না। তাহলে নির্বাচন করার দরকারটা কি? দ্রুতই সভা করবে নতুন নির্বাচন কমিশন। সেখানেই নিজেদের পরবর্তী কার্যক্রম ঠিক করবেন দায়িত্বপ্রাপ্তরা। চূড়ান্ত ভোটার তালিকা হাতে পেলেই ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুজ্জোজা চৌধুরী। কিছুক্ষণ পর উত্তরা মহিলা মেডিকেল কলেজে প্রথম নামাজের জানাজা। কাল মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন। 4 দিনের ব্যবধানে আবারও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণে আগুন। বাংলার সৌরভ জাহাজ থেকে জীবিত উদ্ধার 47 ক্রু, একজনের মৃত্যু, এখনও নিখোঁজ 1। দ্বিপাক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত বাংলাদেশ মালয়েশিয়া। আটকে পড়া 18,000 কর্মীকে দ্রুত নেয়ার আশ্বাস ইব্রাহিমের। অন্তর্বর্তী সরকারের পাশে থাকার ঘোষণা। দ্রুত নির্বাচনের প্রস্তাব নিয়ে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসছে বিএনপি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতায় ভারসাম্য আনার সুপারিশ করবে দলটি। এবং শ্রীলঙ্কা মিয়ানমারের চেয়েও কম বেতন পান বাংলাদেশের প্রাথমিক শিক্ষকরা। কর্মচারী গ্রেডে পারিশ্রমিকে জীবনযাত্রায় হিমশিম অবস্থা, সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ। এই ছিল ভোরের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।